আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্বাণ টিভি। এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি এসেছেন এবং তার এই দিল্লি সফরে তিনি কি করছেন, কি কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, এই সব বিষয় নিয়ে শুধু ভারত নয়, বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্র, ইউটিউব, তাদের মধ্যে জল্পনার শেষ নেই। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি এসেছেন তার ভারতের কাউন্টার পার্ট অজিত ডোভালের সঙ্গে কথা বলতে। একটা তো উপলক্ষ থাকে, উপলক্ষ হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশন, যে সংস্থার সদস্য হয়েছে বাংলাদেশ মাত্রই গত বছর। একেবারেই সাধারণ একটি সম্মেলন, এর চেয়ে ঢের ঢের গুরুত্বপূর্ণ একাধিক সম্মেলনে যেটা ভারতে হয়েছে, বাংলাদেশ সেখানে যোগ দেয়নি। এই বিষয়টি নিয়ে গতকাল একটি প্রতিবেদন করেছি, তাই আজ আর সে বিষয়ে কিছু বলবো না। আজ বলবো খলিলুর রহমান এসে কি করলেন, কি তাকে বললেন ভারতের এনএসএ অজিত ডোভাল। শুরুতেই বলি, খলিলুর রহমান ভারতের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় এসেছেন বলে কিছু সাংবাদিক যেসব কথা বলছেন সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তিনি কলম্বো কনক্লেভে যোগ দিতে এসেছেনও যারা বলছেন, সেটাও আসল কারণ নয়। এটা একদম আইওয়াশ। তাহলে খলিলুর রহমান এলেন কেন দিল্লিতে, কেন অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন? আবার দেখুন, এই বৈঠকের জন্য খলিলুর সাহেব এতই উতলা ছিলেন যে একদিন আগেই উড়ে এলেন ভারতে। এইসব ঘটনা একটা ইঙ্গিতই দেয়, সেটা হলো বৈঠকটি নিয়ে খুবই উত্তেজিত বা সিরিয়াস ছিলেন খলিলুর রহমান। এবং খলিলুর রহমান সিরিয়াস হওয়া মানে মোহাম্মদ ইউনূসের সিরিয়াস হওয়া, আর ইউনূস সিরিয়াস হওয়া মানে বাংলাদেশের বর্তমান শাসকদের এবং যে দলগুলো এই সরকারের সঙ্গে আছে তারা সবাই সিরিয়াস। ওই জামাত, বিএনপি, এনসিপি এরা সব সিরিয়াস। মনে রাখা ভালো, খলিলুরের সফরে জামাতের আপত্তি থাকলে এই সফরে তিনি আসতেন না। পরের প্রশ্ন তাই স্বাভাবিকভাবে আসে, কি সেই দরকার যার জন্য খলিলুর রহমান একেবারে ছুটতে এলেন? বলা হচ্ছে অজিত ডোভালের আমন্ত্রণ পেয়ে এসেছেন তিনি। আমন্ত্রণ কিন্তু গেছে ওই কলম্বো কনক্লেভের আয়োজক দেশ হিসেবে, কোনো ব্যক্তিগত ভালোবাসাবাসী থেকে নয়। এর আগে গত অক্টোবরে, এই 1 মাস আগে, এবারের চেয়ে অন্তত 100 গুণ বেশি 2টি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল দিল্লিতে। যথারীতি নিমন্ত্রণ গিয়েছিল বাংলাদেশে, আসার কথা ছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের, তিনি আসেননি। এর অর্থ খলিলুর কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে, মানে মোহাম্মদ ইউনূস সাহেব কথা বলতে চেয়েছেন ভারতের সঙ্গে, আর ভারতও চেয়েছে এই সময় কিছু কথা বলতে বা শোনাতে। তাই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেটা খলিলুর চেয়েছেন দ্বিপাক্ষিক বৈঠক, এবং ডোভালও অরাজি হননি। ডোভাল খলিলুর রহমানের বৈঠক যে গতকাল নয়, 19 তারিখে হয়েছে, সেটা আধিকারিক স্তরে বলা হয়েছে। তবে কি কথাবার্তা হয়েছে সে বিষয়ে দুই দেশের সরকারি মহল কিছু বলেনি। তবু খবর তো আর চাপা থাকে না। বিশেষ করে এই বৈঠকে দুই দেশের পক্ষেই বেশ কিছু অফিসারও হাজির ছিলেন, এবং যাকে বলে একেবারে মুখিয়ে ছিলেন খবরের খোঁজে থাকা সাংবাদিকদের দল। তাদেরই বিভিন্ন সূত্র থেকে পাওয়া বেসরকারিভাবে যে খবর পেয়েছি, 2 কথায় বলি সে কথা। বার্তালাপের পশ্চাৎপটে ছিল
ভারতের পক্ষ থেকে মুখ্যত তিনটি বিষয়। এক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত প্রেম কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সে ব্যাপারটি বাংলাদেশকে ভালো মতো বুঝিয়ে দেয়া। দুই, বাংলাদেশ যেভাবে ইউনূস সরকারের মদতে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সেটা ভারতের শান্তি ও সুস্থিতির পক্ষে যে রীতিমতো বিপজ্জনক সেটা খলিলুর রহমানকে বুঝিয়ে দেয়া। এবং তিন, বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কি করতে চায় বা কি করার প্ল্যান নিচ্ছে সেটা বাংলাদেশকে বুঝিয়ে দেয়া, যাতে ঠিক পথে ফিরে আসে বাংলাদেশ। আর খলিলুর রহমানের কাছে আলোচনার একটি ছিল এজেন্ডা, ভারত যেন বাংলাদেশে অপারেশন সিন্দুর পার্ট 2 কিংবা নতুন নামে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করে। যারা বলছেন খলিলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সেই প্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলতে এসেছেন, তারা এটা মাথায় রাখেন না যে বন্দি প্রত্যর্পণ নিয়ে কথা বলাটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এখতিয়ারে পড়ে না, এটা তাদের কাজ নয়। সুতরাং হাসিনার প্রত্যর্পণ নিয়ে 1 মিনিটের আলোচনাও হয়নি দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে, এবং সেই বৈঠকটা কিন্তু 2-5 মিনিটের জন্য হয়নি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট 2 ক্ষেপে সেই বৈঠক হয়েছে গত 19 তারিখে। আমার কাছে যে খবর এসেছে সেটা হলো অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচণ্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছেন। একাধিক বার 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য, প্রাক্তন সেনাকর্তা তথা ইউনূসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব, এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোভাল। সর্বশেষ ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর শামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনূস, কোন কথা কোন ছবি মাথায় রেখে, এই প্রশ্নটি করেন অজিত ডোভাল। খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন। অজিত ডোভাল তখন বলেন, ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদি যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন, তাহলে আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে কি? লাগবে না। পাকিস্তানের আইএসআই এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বারবারন্ত হওয়া জঙ্গিরা খোয়াব দেখছে ভারত দখল করে গজাওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে, তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে। আইএসআই এর কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে, হাফিজ সাইদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে, লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে, আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে। তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে পালায় ভারত এসছে সেটাও ভারতের পক্ষ থেকে অজিত ডোভাল বলে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে, কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে, ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত, আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে। সেটা গত
19 তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত ডোভাল। এই প্রসঙ্গে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ। দুজন বাংলাদেশি জড়িত নয়, শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ। ভারতীয় গোয়েন্দারা জেনেছেন শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয়, এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত ডোভাল। সেই সঙ্গে এটাও বলে দিয়েছেন এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতের সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয়। এই ব্যাপারে প্রায় 50টি জঙ্গি ঘাঁটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার, সার্বভৌম অধিকার, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না সেটাও জানিয়ে দিয়েছেন অজিত ডোভাল। পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত ডোভাল। শুনতে পাচ্ছি আগামী 15 দিনের মধ্যে, কেউ কেউ বলছেন নাকি 20 দিনের মধ্যে, যাই হোক 15 বা 20 যাই হোক, বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত। সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেমন হবে সেই অভিযান? প্রথমত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক, এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া, মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া। শুধু রংপুর নয়, আবার ওদিকে ভারতের বলছে 7 সিস্টার্স, আমাদের ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টার্স হচ্ছে ল্যান্ডলকড, আর তিনিই হচ্ছেন, মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অব দ্য ওশান। সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র 28 কিলোমিটারের মতো। এই জায়গাটা, ওই নদীর ব্রিজটা, ফেনীর ব্রিজটা নিয়ে নিতে পারলে, এটা নিয়ে নিলে 7 সিস্টার্স সমুদ্রের সঙ্গে যুক্ত হবে, আর চট্টগ্রাম চলে যাবে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ 3 দিক নয়, তখন 4 দিক দিয়ে ঘেরাবন্দি হবে ভারতের কাছে। এই খবর শেখ হাসিনার কানে যে পৌঁছয়নি তা নয়, তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশকে অক্ষত অবিভক্ত রাখতে, কারণ তিনিও তো এটা মানতে পারেন না। কিন্তু তার তো আবার ফাঁসির আদেশ হয়ে গেছে, ভারতকে ঠেকাবার ক্ষমতাই যে তার হাতে নেই। খলিলুর রহমান দেশে ফিরবার পর ইউনুসকে সব বলবেন, তবে মাঝখানে মাত্র 15 কিংবা 20 দিন, তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায়। ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু ঠিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান সময় সরকারের উদ্ভট সব নাটক মঞ্চস্থ করতে দেখছি। কারণটি কি এর? রায় ঘোষণার পরপরই শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই দিনই চিঠি দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু সেই চিঠি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের হাতে পৌঁছানি বলে এখনো পর্যন্ত আমি যতটা জানি। এবং সর্বশেষ খবর হচ্ছে, গণমাধ্যমে যেটি এসেছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, এমনকি পররাষ্ট্র সচিব, কেউ কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না চিঠি দেওয়ার বিষয়ে। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ের কেউ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না, একেবারে মুখে কুলু পেটে আছেন। কাহিনী আসলে কি? সরকার আসলে কি চায়? এত আয়োজন করে
রায় ঘোষণা করা হলো, এখন চিঠি দেওয়ার যে তথ্য সেইগুলো জানাতে অপারগতা প্রকাশ করছে বা মুখে কুলুপ এঁটে আছে কেন? গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম একটি সংবাদ সম্মেলন করেন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর উপলক্ষে। তো সেখানে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা, কিন্তু তিনি সেখানে স্ট্রেট জানিয়ে দেন যে এই সংবাদ সম্মেলন শুধুমাত্র ভুটান সফর সংক্রান্ত এবং এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা একেবারেই অসৌজন্যমূলক। মানে অন্য কোনো ফর্মাল বিষয়ে প্রশ্ন করা হবে সেটি অসৌজন্যমূলক হয়ে যাবে, এবং তিনি বলছেন যে শুধুমাত্র আঞ্চলিক বিষয়ে আলোচনা। তো ভুটানের প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে হবে সেই বিষয় তো আছে, প্রশ্ন সাংবাদিকরা করবে, কিন্তু তার পাশাপাশি যেহেতু আঞ্চলিক বিষয়, সেও তো ভারত এবং শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন করতেই পারে। এখন পররাষ্ট্র সচিব কি বললেন? তিনি বলেছেন যে আঞ্চলিক বলতে আমরা সার্ক এবং বিমস্টেক বুঝিয়েছি, আমরা আমাদের আলোচনার পরিধির মধ্যে সীমিত রাখতে চাই, মানে যেই এজেন্ডা তার মধ্যেই তিনি সীমিত রাখতে চান। বেশ ভালো কথা। তিনি যে একেবারেই বিব্রত বোধ করছিলেন এটি বেশ বোঝা যাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যাতেই যখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান সাহেবকে প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা বা বিষয়টি গোপন রাখা হচ্ছে কেন, এই প্রশ্নের উত্তর তিনি একেবারেই দিতে চাননি, কোনো ধরনের কোনো প্রকার মন্তব্য করেননি। শেখ হাসিনা ভারতের গলার নাকি কাটা হয়ে আছে। আমি কিন্তু বরাবরই বলে আসছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এবং সেই জিনিসটি ভারত বরাবরই তাদের নানান ধরনের কথাবার্তায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে তারা এই বিষয়ে কোনো কিছু করবে না, বরঞ্চ শেখ হাসিনার আশ্রয় এবং নিরাপত্তার ক্ষেত্রে যা যা করার তাই করবে। আমরা একটু খেয়াল করি যে সরকার কেন উদ্ভট সব কথাবার্তা বলছে মাঝে মধ্যে, এবং সেই উদ্ভট কথাবার্তার ধারাবাহিকতায় বৃহস্পতিবারে আমরা নতুন একটি বিষয় সংযোজন করতে দেখলাম আইন উপদেষ্টাকে, সে বিষয়ে আসছি। আমাদের একটু খেয়াল রাখা দরকার, গত বুধবার ভারত এবং বাংলাদেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের সঙ্গে একটি বৈঠক হয়েছে, একেবারে ক্লোজ ডোর মিটিং। সেখানে কি কি বিষয় উত্থাপিত হয়েছে কোনো ধরনের স্পষ্ট করে কিছু জানা যায়নি বা আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু বলেনি, কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যেসব বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে তাদের মনোভাবের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে ডক্টর খলিলের কাছে, আমরা দেখলাম। এবং এই বৈঠকটি ছিল বুধবার। বৃহস্পতিবার এসে আমরা দেখলাম যে আইন উপদেষ্টা একটা নাটকীয় মন্তব্য করলেন, যে বিষয়টি আমার মতো মানুষরা জানে কিন্তু তিনি জানেন না প্রমাণ করে দিলেন, অথবা জানা সত্ত্বেও এক ধরনের মঞ্চস্থ করা হলো নাটক, মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হলো। তিনি কি বললেন? শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে বিষয়টি উপস্থাপন করা যায় কিনা বা তাদের যে এখতিয়ার সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি যে আইসিসির একেবারেই এখতিয়ারের বাইরে সে কথাও আমি জানিয়েছিলাম, এবং এটা স্রেফ মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা। আর যে বলছিলাম যে এই পক্ষের দাবি শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের তাদেরকে একটু ঠান্ডা রাখার ব্যবস্থা করা। আইসিসি কি করতে পারে আমরা তো সবাই জানি, এর আগেও বলেছি যে কোন রাষ্ট্র কেবল অপরাধীকে আইসিসির কাছে হস্তান্তর করতে পারে, কিন্তু দুই দেশে সম্পাদিত কোনো প্রত্যর্পণ চুক্তি, যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে বন্দি বিনিময় চুক্তি, সেই বিষয়ে তো হস্তক্ষেপ করতে পারেই না, বরং অন্য কোনো রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের আসামিকে তারা সেখানে নিতে পারে না। এবং আরো মজার বিষয় যে ভারত কিন্তু রোম সংবিধিতে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্র নয়। রোম স্ট্যাটিউট অনুযায়ী পরিচালিত যে আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত, তার কোনো সিদ্ধান্ত মেনে নিতে ভারত বাধ্য নয়, হয়তো সহযোগিতা করতে পারে কোনো কোনো বিষয়। যাই হোক, তারপর আইন উপদেষ্টা আমার ধারণা যে নিঃসন্দেহে ডক্টর আসিফ নজরুল এই বিষয়গুলো জানেন, তারপরও তিনি সংবাদ সম্মেলনে এই বিষয়টি ঢালাওভাবে প্রচার করলেন কেবলমাত্র মুখ রক্ষার জন্য, কারণ এর মধ্যে জেনে গেছে অজিত দোভালের বার্তাটি ডক্টর খলিলের মাধ্যমে। এর আগে কি হয়েছিল? ইন্টারপোল নিয়ে আরেক নাটক হয়েছিল। ট্রাইব্যুনালের
প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার হুসাইন তামিম তিনি সাংবাদিকদের বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে আছেন, তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল একবার, কিন্তু তাতে সাড়া দেয়নি এবং রায় ঘোষণার পরে আবারও আবেদন করা হবে। এই আরেকটা নাটক, অহেতুক মন্তব্য। অহেতুক ঠিক নয়, তারা এক ধরনের ব্যতিব্যস্ততার মধ্যে রাখতে চাচ্ছে আমাদেরকে ঘুম ভাঙ বুঝিয়ে। তো ইন্টারপোল কি করতে পারে? ইন্টারপোল রেড নোটিশ জারি করতে পারে। কাদের ক্ষেত্রে? কোনো দেশ থেকে যখন সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রটি বা দেশ